এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় এবং হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে পড়ল তৃণমূল সরকারের মন্ত্রিসভা। সুপার নিউমেরারি পোস্টের আড়ালে কি সুপার জালিয়াতি হয়েছিল? কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছে, অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। এটা জেনেও যে এই সব চাকরি হয়েছে প্যানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে। বিচারপতিরা বলেছেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে, মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেফতার চাইবো সিবিআই। 75% তো অভিযোগ ছিল না, তাহলে এই কি করে হয় জাজমেন্ট? সবাইকে প্যানেল ক্যান্সেল। ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে। সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি স্টে হবে। শ্রীসন্ধিদা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একেবারে মামলা চলাকালীন যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে ছিল রাঘব বোয়াল, তার মধ্যে ছিল পাকা মাথা, তার মধ্যে ছিল ধেড়েই দৌড়। এবার কি মনে হচ্ছে যে এগুলো ধরা পড়বে? এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন স্পেশাল বেঞ্চ তৈরি করো চিফ জাস্টিসকে এবং 6 মাসের মধ্যে এর রায় দিতে পারার জন্য। এরা 3.5 মাসে এই মহামান্য বিচারপতিরা সেই রায় দিয়েছেন। এটার কোনো ভোটের কোনো রাজনীতি নেই, কোনো রকম কিছু নেই। 2 বছর আগেই এটা হয়ে যেত, সেটা করেননি। আজকে নিউমেরিক পোস্ট তৈরি করেছেন। 249 পাতায় অর্ডারে বলা হয়েছে যে যারা যারা সরকারি কর্মচারীরা এই এতে যুক্ত তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই। এবং 215 এবং 273 সব জায়গাতেই বলা হয়েছে এই পোস্ট আলাদা করে অতিরিক্ত পোস্ট তৈরি করা বেআইনি। সেটা 14 নম্বর এবং 16 নম্বর সংবিধানের অনুচ্ছেদ সেটা ভুল প্রমাণ করে। আজকে মন্ত্রিসভার বৈঠকে তারা অতিরিক্ত পদ সুপার নিউমেরিক রায় করলেন। সেটা কি করে করা যায়? সেটা বেআইনি নয়। আজকে সুপ্রিম কোর্টে 5 মিনিটের মধ্যে স্টে হবে কি হবে না সেটা দেখুন গিয়ে। যাওয়ার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু সেই সুপ্রিম কোর্ট মনে রাখতে হবে হাইকোর্টে পাঠিয়েছিলেন এই মামলা, একদম এই মামলাকে 6 মাসের মধ্যে করতে বলেছিলেন। একদম আজকে বেআইনি হয়েছে সেটা মেনে নিন। যোগ্য প্রার্থীরা বসে আছে, শিক্ষা ব্যবস্থাকে কোথায় দাঁড় করিয়েছেন? দুর্বৃত্তিতে ভর্তি হয়ে গেছে। আজকে দুর্নীতিতে প্রতিটা তলে তলে দুর্নীতি, শুধু কুন্তল নয়, আজকে শুধু শান্তনু নয়, শুধু পার্থ নয়, তলে তলে দুর্নীতি হয়ে গেছে। সেইটা আজকে শিক্ষা ব্যবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে? আমি এই জায়গায় ভারতবর্ষে কোন লজ্জা? একবার সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, এখনো যখন এত বড় একটা সিদ্ধান্ত সামনে এসেছে, গোটা প্যানেলটা বাতিল হয়ে গিয়েছে, এখনো এই রায় বেআইনি, একেবারে প্রশাসনিক প্রধান নিজে জোর গলায় এমন দাবি করছেন, অথচ আপনি দেখুন রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন যদি আপনি তোলেন, সেই রাজনৈতিক সদিচ্ছা কি আদৌ আছে? যে সমস্ত সরকারি আধিকারিকরা গ্রেফতার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যে অনুমোদনটা রাজ্য সরকারের দেওয়া প্রয়োজন, সেই অনুমোদনটা আজ অবধি আসেনি এবং বারবার আদালত সেই নিয়ে সতর্ক করছে। কেন? তাহলে সদিচ্ছা কোথায়? না, যে যারা গ্রেফতার হয়েছে তারা তো গ্রেফতার হয়েইছে। আমি মনে করি যারা এই ধরনের কথা বলছে বিভিন্ন মঞ্চে উঠে, তাদেরও এবার গ্রেফতার হওয়া উচিত, আইনের সামনে যাওয়া উচিত। যারা আগামী প্রজন্মের রুটি রুজি মাথার ছাদ নিয়ে জুয়া খেলছে, যারা দুর্বৃত্তায়নকে নিয়ে এসছে আমাদের সমাজের মাধ্যমে, তাদের এবার গ্রেফতার করা উচিত। এই মাননীয়াকে এবং মাননীয়ার পুরো মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল ওই রকম একটি বিধ্বংসীকারী সিদ্ধান্তের পুরো মন্ত্রিসভার গ্রেপ্তার হওয়া উচিত। এবং আমি সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠন যেগুলো রয়েছে, যারা মানুষের হয়ে রাস্তায় নামে, তাদের কাছেও আপনাদের প্যানেলের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে আপনারা আদালতে যান এবং বাংলার এই মন্ত্রিসভার গ্রেপ্তার এবং সঠিক বিচারের জন্য সর্বোচ্চ আদালতের কাছে অ্যাপিল করুন। বেশ, আমি শত্রুপাতির কাছে এই জায়গায় আসবে। শত্রুপাতি, আপনার নিশ্চয়ই মনে থাকবে ফিরহাদ হাকিমের একটা মন্তব্য যে পার্থদা কি একার অপরাধী নাকি? যদি কিছু ঘটে থাকে দায় আমাদের সকলকে নিতে হবে, গোটা মন্ত্রিসভার। তাহলে এবার
ভীষণ উদার তো ববি হাকিম। আমি প্রথম থেকে একটু শুরু করি। এসএসসি ইনফ্যাক্ট এটা বোধহয় কোর্ট জাজমেন্টেও আছে, শীর্ষেন্দু বেটার বলতে পারবে। ওরা স্বতঃপ্রণোদিতভাবে দে হিড ফ্যাক্টস, মানে সত্যি কথা লুকিয়েছে, বানিয়ে অন্য কথা বলেছে, হাইকোর্টকে, মাননীয় হাইকোর্টকে অন্য পথে চালানোর চেষ্টা করেছে। তাদেরও ধরা উচিত। এন্টায়ার ক্যাবিনেট এই জিনিসটাকে প্ল্যান করেছিল। এই ধরনের দুর্নীতিটাকে একেবারে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছে, মানে একেবারে সামগ্রিকভাবে সবাই মিলে প্ল্যান করে মাননীয় আর অনুপ্রেরণায় এই জিনিসটাকে ওরা করেছে। প্রত্যেককে ধরা উচিত। কল্যাণ ব্যানার্জির কাল থেকে সবসময় বলে যায়, কাল থেকে উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছে। শীর্ষেন্দু যে কথাগুলো এখন বলে, আমি জাস্ট একটা লাইন একটু অ্যাড করে দিতে চাই। বারবার তৃণমূল চেষ্টা করছে যে অভিজিৎ গাঙ্গুলি এই জিনিসটাকে মানে এই জাজমেন্টটা করেছে বলে নাকি এটা ভোটের রাজনীতি হচ্ছে। এই রায়টা বারবার কিন্তু আবার ওই জাজমেন্টের মধ্যে লেখা আছে, ইট ইজ আ ফার মোর হার্শার জাজমেন্ট। অভিজিৎ গাঙ্গুলি থাকলে অর্ধেক প্যানেল বা কম লোককে হয়তো ডিসমিস করতো, এরা এন্টায়ার প্যানেলকে ডিসমিস করেছে। যেখানে অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দিয়েছেন, তারপরে এটাকে আরো কড়া জাজমেন্ট দিয়েছে। আর একটা লাস্ট লাইন আমি একটু বলে দিই, যে যেরকম সুমন দা লোকজনকে আহ্বান করলো, আমি বলবো যে যাদের এখন টাকা ফেরত দিতে হবে, 5,000 লোক যারা, তারা অটোমেটিক্যালি বলে দিক যে আমি অমুককে টাকা দিয়েছি, ভাই ওই টাকা তোমরা ফেরত দাও, সেই টাকা আমরা আবার কোর্টকে ফেরত দিই একেবারে। এবং কিভাবে যে 17 কলা, একেবারে 17টি পন্থা অবলম্বন করে এই চাকরি চুরির দুর্নীতি হয়েছে তা আমরা গ্রাফিক্সের মাধ্যমেই দেখাচ্ছিলাম। গোপন টেন্ডার থেকে আরম্ভ করে নিয়োগে প্রশ্ন, শুধু তাই নয়, ওয়েমার ফাঁকা দেওয়া হয়েছে, বিভিন্ন নিয়োগ অস্বীকার করা হয়েছে এবং সেই সঙ্গে ওয়েমার নষ্ট করে দেওয়া হয়েছে, ওয়েমার নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, ওয়েমারে ভুয়ো দাবিও করা হয়েছে। এরকম একাধিক পন্থায়, মোট 17টি পন্থায় এই দুর্নীতি করা হয়েছিল। একেবারেই। তবে ইতিমধ্যেই রাজনীতিকরণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। গতকালের যে রায় তা একেবারে ঐতিহাসিক রায়, তবে অবশ্যই ভোট পর্ব চলাকালীন এই রায় সামনে এসেছে। আর অবশ্যই এবার ভোটের খবরে নজর রাখতে হবে। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, আর প্রথম দফায় অশান্তি, দ্বিতীয় দফায় হিংসা রুখতে এবার নির্বাচন কমিশন কিন্তু আগাম সতর্ক। 26 এপ্রিলের ভোটে নিরাপত্তা থাকছে 272 কোম্পানি কেন্দ্র বাহিনী, 2.5 গুণের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে কুইক রেসপন্স টিমের সংখ্যা। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে কি খবর, দ্বিতীয় দফার জন্য কি ব্যবস্থা? দেখো, প্রথম দফার নির্বাচনে যা দেখা গেছে যে কিউআরটি টিম কেন নেই, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে অবশ্যই কমিশন মনে করেছে সেটা স্বল্পতা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় দফার যে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে 272 কোম্পানি এবং কিউআরটি থাকছে 270 কোম্পানি। একটু বলে দিচ্ছি কোথায় কি থাকছে। দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 73 কোম্পানি কিউআরটি, দার্জিলিং এ 51 কোম্পানি এবং 53 কোম্পানি কিউআরটি, কালিম্পংয়ে 16 কোম্পানি এবং 15 কোম্পানি কিউআরটি, শিলিগুড়িতে 21 কোম্পানি এবং 21 কোম্পানি কিউআরটি, রায়গঞ্জে 7 কোম্পানি এবং 7 কোম্পানি কিউআরটি, ইসলামপুরেও 51 কোম্পানি যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 51 কোম্পানি কিউআরটি রয়েছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কিউআরটি টিমে যেমন কেন্দ্রীয় বাহিনীটাতে মূলত এই কিউআরটি টিমটি কিন্তু নিয়ে যায় স্টেট পুলিশ ফোর্স, কারণ লোকাল জিওগ্রাফি হিসেবে কিন্তু তারাই জানে কোথায় কি করছে। সেক্ষেত্রে কিন্তু কোচবিহারের ঘটনা আমরা দেখেছিলাম যে বাইরে যখন বুথের বাইরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছিল, তখন কিন্তু সেখানে কিউআরটি টিম কেন পৌঁছচ্ছে না, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছিল, অভিযোগ হচ্ছিল। সেখান থেকে প্রথম নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কিন্তু দ্বিতীয় নির্বাচন যখন হতে চলেছে, সেখানে কিউআরটি টিম যেমন দাঁড়ানো হয়েছে, সেরকম এমনটাও কিন্তু খবর পাওয়া গেছে, যেটা আমরা বলেছি যে বুথের ভেতরেও কিন্তু গন্ডগোল হচ্ছে, সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং বারবার অ্যালার্ম বেজেছে সিও দপ্তরে, সেই নিয়ে পদক্ষেপ করা হয়েছে। যদিও প্রথম দিনের নির্বাচনে কমিশন সেই বুথের ভেতরে গন্ডগোলের বিষয়টা খোলসা করেনি, কিন্তু এখন জানা গেছে যে বুথের ভেতরেও গন্ডগোল হয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বুথের ভেতরেও কোনো গন্ডগোল না হয় বা অন্যদিকে বুথের বাইরেও যাতে সংঘর্ষ এড়ানো যায়, সেই কারণেই কিন্তু কিউআরটি টিম আরো বাড়ানো হয়েছে। কিন্তু এখন দেখার কিউআরটি টিমকে নিয়ে যাবে স্টেট পুলিশ ফোর্স, কোথায় নিয়ে যাবে তারাই কিন্তু লিড করবে। সেক্ষেত্রে কিউআরটি টিম কোথায় কি পৌঁছবে সেটা সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে তৃতীয় দফার নির্বাচনেও কিন্তু কিউআরটি টিম বেশি করে রাখা হচ্ছে। আরো একবার বলে দিচ্ছি, জঙ্গিপুরে যেমন 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 63 কোম্পানি কিউআরটি রয়েছে।
কৃষ্ণনগরে 12 কোম্পানি এবং 12 কোম্পানি কিউআরটি রয়েছে। মালদাতে 144 কোম্পানি এবং 143 কোম্পানি কিউআরটি রয়েছে। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত যা খবর 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং 113 কোম্পানি কিউআরটি থাকবে। ভোট বাহিনী 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কিউআরটি থাকবে 331 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ বুঝতে পারছো যে আরো সতর্ক কমিশন, তবে সতর্কতা কতটা প্রতিফলিত হবে এবং কতটা কিন্তু বাস্তবায়িত হবে সেটাও কিন্তু দেখার অবশ্যই দ্বিতীয় দফার নির্বাচনে সেটা আমরা বুঝতে পারবো। একেবারে রুমা, দ্বিতীয় দফার আগে একেবারে তৎপর নির্বাচন কমিশন, ধন্যবাদ তোমাকে। অন্যদিকে যে খবর এসে পৌঁছচ্ছে যে ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুর্গাপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। দুর্গাপুর স্টিল টাউনশিপের এ জোনে প্রায় 1 ঘন্টা ধরে চলে দুপক্ষের তাণ্ডব। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এলাকায় পৌঁছলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের সঙ্গে দুর্গাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি বেঁধে যায়। ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুর্গাপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বরানগরে উপনির্বাচন রয়েছে বিধানসভা, আপনারা জানেন। আর তার আগে নপাড়ায় সিপিএম পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে পৌঁছন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি ঘটেছে? দেখো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগর নপাড়ার 18 নম্বর ওয়ার্ড, এখানে অভিযোগ সিপিআইএম এর তরফ থেকে করা হচ্ছে। যে অভিযোগ হচ্ছে সিপিআইএম এর এই যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে ভেতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জানলা দিয়ে কেরোসিন তেল বা পেট্রোল জাতীয় দাহ্য তরল সেগুলো দিয়ে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একবার ছবিটা দেখাতে বলবো পার্থকে, যে এখানে দেখা যাচ্ছে যে একাধিক ছবি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে চুরমার অবস্থা হয়ে রয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে ছাই হয়ে রয়েছে। এবং যেটা অভিযোগ সেটা সিপিএম তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। এবং কি অভিযোগ, তন্ময় ভট্টাচার্য তিনি বরানগর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী, কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তিনি এসেছিলেন, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। কি অভিযোগ, কারা এই ঘটনা ঘটালো, কি বলবেন? তৃণমূলের দুষ্কৃতীরা, কোনো সন্দেহ নেই তৃণমূলের দুষ্কৃতীরা। আপনারা যদি আসেন এখানে, এই যে রেল লাইনের পারে গাছ দেখছেন, এর আড়ালে কাটা গ্যাসের ব্যবসা চলছে। যান সার্চ করুন অন্তর্তদন্তমূলক সাংবাদিকতায়। সন্ধ্যের পরে এই রেল লাইনের পার জুড়ে মদের ঠেক বসে, সাতটার ঠেক বসে। কার মদতে? কে মদত দেয়? কার জন্য পুলিশ কিছু বলে না? তৃণমূলের এখানকার কাউন্সিলর একটা বেড়ার বাড়িতে থাকতেন 2010 সালের আগে, কাউন্সিলর হওয়ার পরে এখন 3 তলা এসি বাড়ি, তার পার্টি অফিসও 3 তলা। কোথার থেকে হয়েছে? কই, আমরা তো 34 বছর সরকারে ছিলাম, আমাদের পার্টি অফিস তো একরকম আছে। আমরা তো 2 তলা পার্টি অফিস করতে পারিনি, এমনকি পার্টি অফিসে 2 স্কোয়ার ফুট এলাকা বাড়াতে পারিনি। কোত্থেকে হয় এসব? এই যে তোলাবাজিকে মদত দেওয়া হচ্ছে, এই তোলাবাজিকে মদত দিয়ে একদল দুষ্কৃতী তৈরি করা হচ্ছে এবং এই দুষ্কৃতীদেরকে ব্যবহার করা হয়েছে পরিকল্পিতভাবে এই কাজ করবার জন্য। কারণ তৃণমূল এখানে গত লোকসভা নির্বাচনেই দ্বিতীয় হয়ে গেছে, বিধানসভা নির্বাচনেই দ্বিতীয় হয়ে গেছে। দুর্ভাগ্যজনক, প্রথম হয়েছে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সিপিএম এরই ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, এটা যেই কারণে এটা ঘটেছে। গোটা সিপিআইএম একসঙ্গে আছে। আপনি এই গোটা সিপিআইএম এর দিকে তাকিয়ে দেখুন, গোটা সিপিআইএম দল একসঙ্গে আছে। ওরা সিপিআইএম এর ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজে বেড়াক। শকুনের নজর তো ভাগাড়ের দিকেই থাকে। আমরা তো শকুন হতে চাই না। আমরা তাই তৃণমূলের অমুক গোষ্ঠী করেছে বলছি না, আমরা বলছি তৃণমূল করেছে। সিপিএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। আবির, ধন্যবাদ। চতুর্থ দফায় 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে প্রচারে বেরিয়েছেন দিলীপ ঘোষ, আর বেরিয়ে বললেন কীর্তি আজাদ নমিনেশন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবে। শুনুন। মনে হয় কীর্তি আজাদ আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগে প্যাকিং হয়ে যাবে। কারণ তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে, পাবলিক সঙ্গে নেই, কর্মীরা আসছে না, নিজেরা মারামারি করছে, তো কী করবে? আমাদের গায়ে পড়ে ঝগড়া করছে।
ভেবে চিন্তে হাত দাও, কারণ আমি 4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি। হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে গন্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। দেবনানন্দা, দিলীপ ঘোষ সুপার কনফিডেন্ট, যে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেটা তিনি বলছেন যে তৃণমূল বুঝে গেছে হেরে যাবে তাই গন্ডগোল পাকাচ্ছে, মানে সেই গন্ডগোলের জেরটাও কোথাও এই বরানগর বিধানসভা উপনির্বাচনেও দেখা গেল, সিপিএম এর উপরেও একই কারণে হামলা। না না, আগে তুমি যে বললে এই দিলীপ বাবুর কথা, রবীন্দ্রনাথ সম্পাদক একটা বলছে ভদ্রতার একটা বিশেষ অসুবিধা এই হলো এই যে সকল স্থানের লোক সে কথা বুঝতে পারে না, ভদ্রতার ভাষা অপেক্ষাকৃত না না, এই কারণে এই জন্য অভদ্রতা না আমার প্রশ্ন মানে অভদ্রতার ভাষা অপেক্ষাকৃত পরিচিত, তুমি তো অভদ্রতা বলেই থাকে, সেটা অপেক্ষাকৃত পরিচিত, ওটা ওনার একেবারে মেনিয়াতে আছে এবং ডিএনএ তো আছে, এটা না বলে পারলাম না। দ্বিতীয় বক্তব্য, হ্যাঁ যে কথা আজকে সিপিএম কে দেখতাম কি বিড়ি একটা ফুকোতে একটা বিড়ি অর্ধেক রেখে তৃণমূলের ডিএনএতে চুরি আছে। খুব সংক্ষেপে গৌতম বাবু, বিধানসভা উপনির্বাচন রয়েছে আর তার আগে সিপিএম এর পার্টি অফিসে আগুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। গৌতম বাবু সময় কম, গৌতম বাবু বলে নিন সময় কম। হ্যাঁ, বোঝা গেছে। আমি বলছি দেবনারায়ণ বাবু যত কথা কম বলেন তত ভালো, তার কারণ হচ্ছে ওই যে বলছেন না সিপিএম এর নেতাদের মুখে বিড়ি, তো সিপিএম আমলে বামফ্রন্টের আমলে ওই কোটি কোটি টাকা দুর্নীতি আর এই যে আপনার শিক্ষা নিয়ে যা দেখা গেল, এ গোটা সমাজ ব্যবস্থাকে নষ্ট করার যে প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল, এই সরকারকে ধিক্কা। শান্তিপূর্ণ কতটা হয় সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনার সময়সীমা এ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি।